মিনিটে কথা উঠছে প্রায় শেষের দিকে পাবো হলে আরও 6 মিনিট 1 মিনিট 5 মিনিট 19 মিনিট আর গেছে 9 মিনিট রাস্তা 10 মিনিট সব দিকে রাস্তা 8টা পরিষ্কার দশ মিনিট viene molta calore, mentre è stata su che viene fosse una grande calma. Anche. Ma che cosa fai? Dice a me? No. Quando non sei? Dice a me? Uno. La musica che si kita baca anche se fosse che all'interno precisamente hayo ni kita nato after the banana na via na after the finish hayo ni last up to the till like how I see land for a share see zamada for a see so to say this hayo ni shit together whether kumzaya Lize fayetara ibo, zubota orsen kurbo, shofun ibo, tonda akle raibo bitego, right? Ede buzig na kere. Kasa abrallan, monta kula kate solbo biyan, Allah kasasan, hayi bize ma Allah shoshun kore, monta kula kate. Anxiety, one more time. Aku juga kena lupa. আমাদের বিরক্ত সফটওয়্যারদের বিরুদ্ধে এই পরিবার তো দুজনে ম্যাচটা কমপ্লিট করে হয়েছে পরিবেশটা খুব ভালো একটা আরাম পাবি বেটা পুরো আর বেট পড়া কথা কত বোঝা আর কানে তো বেট পড়া আচ্ছা স্যার অফিসে ছিলেন না হ্যাঁ সব আজকে ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ও মারো জুতো ব্যবসা করতেছে না আমার তো মনে হয় জুতোর মধ্যে হয়ে যাবে বুঝছা ঠিক আছে থ্যাংক ইউ গুড আর প্ল্যানটা খুব সুন্দর হয়েছে একটা সাদা পক্ষটা ও মারো স্কুল বার দেখে মনে হয়েছে একটা বড় বাড়ির সামনে স্যার এই প্ল্যানটা পুরো ঠিক আছে এটা কি স্যার এখানে দাম করে স্যার দাম নিয়ে তুমি ছোট স্যার বাইরে এরকম ছোট বেড়ে গেছে কুড়িয়ে গেছে স্যার ছোট স্যার কি হ্যাঁ স্যার আপনি ছোট ভাই আমার স্যার সেটা তোমার জানতে হবে না স্যার আপনি জানলে খুব চেষ্টা করবেন তাহলে একটু আপনি মনে করি তো আপনার আপনি মনে করি যে আপনার প্রশ্ন নিলাম আপনার যেটা সব করতেছে আমার মতো এটা করেন তাছাড়া না খুব খারাপ ছিল
সূর্য প্রকট করে খুলে করতেছিল। কি হলো স্যার? দুঃখের খবর নেওয়ার আগে নিজের দুঃখের হিসাব করো। দেখো আমার দুঃখের খবর নেওয়ার আগে তোর দুঃখের খবর নেই। মাথা ছিল অর্ধেক গেছে না দুঃখে, বাকি শুনে যাবে দুঃখে। নতুন দেখা শহীদ ব্যাংকে তোমার লাগে খারাপ মনে করছে যে আমার জগর গেলে তুমি খুশি হও বাচ্চা, তুমি এটা কেমন কথা করো? তুমি এসে আমাকে আপনার লোক শহীদ ব্যাংকে যদি তোমার লাগে খারাপ ব্যাপার করে তুমি আমার কম ঘাট ধাক্কাতে পারতে পারি করে দেবো, তারপর তুমি তারপরে ঘাট ধাক্কা দেবে করে দিতে মারা যাবে টাকা আর ঠিক করে দেবে। আর তুমি টাকা দিয়ে এক সপ্তাহ ভিতরে লোকে করবো যাও 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 এই তোমার কাজ হয়ে যাও। আসলে বাইক তো করে দেওয়াই যায়, এই কিন্তু কাকা আমার তো একটু চিন্তিত সমস্যা আছে, এটা তো তুমি জানো। তাহলে দুধের টাকা লাগতেছে না, দুধের টাকা লাগতেছে না, যাও তুমি যাও। আচ্ছা তুই যে প্রেম করতেছ, তুই যে ছাগল হয়ে গেছ, এটা তুমি জানি। তুই ছাগল বেটাকে বড় বড় কথা বলছে। আরে বলবি আরে ছাগল তুই ঘাসে ফেলবি। আপনি এত ভালো কেন বলেন তো? আপনার কি ছোটবেলায় স্বপ্ন ছিল যে আপনি বড় হয়ে অনেক ভালো একটা মানুষ হবেন? পাগলে আমার স্বপ্ন ছিল আমি একটা কবি হব। বাবা, তোমার কি মন খারাপ? দাদিকে খুশি করে নিতে হবে। তোমার দাদির জন্য কষ্ট হচ্ছে? কষ্ট পেও না, ক্যারেক্টার তো চলে গেছে না, তাই দাদি একটু কষ্ট পাচ্ছে। ক্যারেক্টারটা যখন আবার যুগে চলে আসবে, দেখবে দাদির মন আবার ভালো হয়ে যাবে। আচ্ছা, মানুষ কান্না করে কেন? মানুষ কান্না করে মন হালকা করার জন্য। মন আবার হালকা করে কিভাবে? মানুষ যখন অনেক বেশি দুঃখ পায় তখন কান্না করে আস্তে আস্তে মন হালকা করে, তাহলে তাদের কষ্টটা একটু কমতে থাকে। আর এমনিতেও আমি যখন অনেক বেশি খুশি হই, অনেক বেশি দুঃখ পাই, তখন আমাদের চোখের মধ্যে একটা পার্ট আছে যেটাকে বলে টিয়ার গ্ল্যান্ডস। তো আমাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল দেয় চোখ থেকে পানিটা বের করতে টিয়ার গ্ল্যান্ডস দিয়ে। এই কারণে মানুষ কান্না করে। আর কান্না করলে কেমিক্যাল রিঅ্যাকশনসের কারণে আমাদের মনটা আস্তে আস্তে হালকা হতে থাকে, আমাদের ভালো লাগতে থাকে। যেমন আমাদের যে বেসিক ইমোশনসগুলো আছে না, আমরা কান্নার মাধ্যমে ওটাকে এক্সপ্রেস করি। তাই যারা কান্না করে তারা একদমই দুর্বল না, এবং যারা কান্না করে তাদের মনটা অনেক সুন্দর হয়। এর জন্য কি তুমি একবারে আমি কখন একবারে কান্না করি? তুমি অনেক দুষ্ট হয়ে যাচ্ছে ফাইটা। আমি মিথ্যা কথা বলতেছি না, যা একটু কান্না করি না। করো, তুমিও কান্না করো। না আমি করি না, তুমি ভয় পেলে তো কান্না করো। হ্যাঁ কই, তুমি আর মন খারাপ করো না। আর তোমার যদি কখনো কান্না মন চায় কান্না করে দিবা। আচ্ছা। না স্যার পুনর্গমান স্যার আপনার চেহারাটা আরো সুন্দর হয়েছে। কি কষ্ট হয়েছেন আপনি? মনে হইতেছে দোস্তার আলো বাইকটা মুখে লাগাইছেন। এভাবে আমাকে বললো না, লুচে লাগে কম সুন্দর। আর আমার সৌন্দর্যের কোনো দাম আছে? বুড়ো মানুষের সৌন্দর্যের কোনো দাম আছে না স্যার? এটা তো ঠিক বলেছো, তুমি তো একটা বুইরা তুমি সুন্দর তৈরি ছিল। হ্যাঁ আমার মনটা খারাপ ছিল, তুমি আমার মনটা হালকা ভালো করে দিয়েছো। মনটা কেন খারাপ হয়েছিল স্যার? কারণ যেখান থেকে চলে গেছি তাই আমার মনটা খারাপ। এই কথা তুমি আমাকে বলেও জিজ্ঞাসা করো না, আমি তোমাকে বলতে পারবো। অবশ্যই এটা ঘরের কথা, আমি নাম পর আপনার ঘরের কথা পরে কেন কইবেন? কেন কইবেন খায়রুল স্যার কেন মন খারাপ করে গেছে গা, তাই না? এটা খবর দেখবেন না স্যার, খায়রুল স্যার কেন মন খারাপ করে গেছেন? দুলাভাই খায়রুলকে অপমান করে দূর দূর করে বের করে দিয়েছি, এই কথাকে আমি তোমাকে বলতে পারি। এই কথা বললে দুলাভাই মান সম্মান থাকবে, এই কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না। অবশ্যই জিজ্ঞাসা করবো না, আপনি কাউকে কইবেন না, এটা ঘরের কথা। আর সবচেয়ে বড় কথা হলো সারা একজন মানি মানুষ
তোমার জন্য কিছুটা নিয়ে আসবো, আমি কিছু খাবো, ঠিক আছে? আচ্ছা গোবর, আমি যে বাইরে যাচ্ছি, কেন যাচ্ছি তুমি তো আমাকে কিচ্ছু তো জিজ্ঞেস করলে না, তুমি আমাকে বারবারই বলছো কেন যাচ্ছি যা কাগজের জন্য মন করা এই কথা কি বলা যাবে তোমাকে? তুমিও কাউকে কিচ্ছু তো বলো না। তুই বোঝাবো পারে মানের মান সবসময় রক্ষা করতে হয়। আপনি যে বাইরে ধূমপান করতে যেতেছেন, আপনি যে মানি মানুষ এই কথা আমি করে করতে পারবো কোনোদিনও পারেন না। আপনি ধূমপান খান, আপনি যে বাইরে যায় গাঞ্জা খান, গাঞ্জা খাইতে খেতে বই যান, তারপরে বাইরে করি না, কারণ আমি মানির মান নষ্ট করবো না। এই যে খারাপ জিনিস খাওয়া ভালো না, আমি খাই না, তুমিও খেও না। মন খারাপ হলে খাইন, কি করা যাবে? ঠিক আছে। Pada ganda pun pagal, dari dia ganda kadang dia tidak akan berubah tapi dia itu bagus. এবার ভারতের 4 রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করল পাকিস্তানের ফাইটার জেট। মঙ্গলবার মধ্যরাতে জম্মু কাশ্মীরে দুদেশের সীমান্ত রেখার লাইন অফ কন্ট্রোলে এই ঘটনা হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি জানায় আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে টহল দিচ্ছিল ভারতের যুদ্ধ বিমান। পাকিস্তানের সাথে চরম উত্তেজনার মাঝে এবার লাইন অফ কন্ট্রোলের কাছে দেখা মিলল ভারতীয় বিমান বাহিনীর 4 যুদ্ধ বিমান। নিয়ন্ত্রণ রেখার খুব কাছে টহল দিচ্ছিল রাফাল মডেলের 4টি ফাইটার জেট। এ সময় পাকিস্তান বিমান বাহিনীর রাডারে শনাক্ত হয় ভারতীয় যুদ্ধ বিমানগুলো। পর মুহূর্তেই তৈরি হয় উত্তেজনা। ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেটগুলোকে ধাওয়া করার উদ্দেশ্যে রওনা দেয় কয়েকটি পাকিস্তানি যুদ্ধ বিমান। এক পর্যায়ে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো তারা খেয়ে পালাতে বাধ্য হয় রাফাল ফাইটার জেটগুলো। বেশ কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে এসব তথ্য। বিমান বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পালিয়েছে ভারতীয় যুদ্ধযানগুলো, এমনটাও দাবি করা হয়েছে সংবাদে। তবে ভারতীয় বিমানগুলো এলওসি অতিক্রম করেনি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এর আগে মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে দুটি ভারতীয় কোয়াডকপ্টার পতিত করার দাবি করে ইসলামাবাদ। অমিত রহমান, যমুনা নিউজ। একবারে এর মাথা होगा ठीक है तो इधर ना स्लोर कर देनी स्लोर इधर ना स्लोर दे एवरी ছাত্র জগতের অভিযোগে শেখ হাসিনা আমার কাছে নয়াদিল্লি পর বাংলাদেশ বিভাগকে অসহ্য করছে প্যানিগাঁওয়ের মোটরসাইকেল থাকা নিতে পারবেন ওই বিমান বিভাগে ঘটনাস্থল থেকে মিয়ামি পরিবহন বাসটিকে আটক করা গেলেও চালকও ধরতে পারেনি। পুলিশ জানিয়েছে অটোরিকশা চালক ও বাস চালকের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা। চালকের সকাল 11:30টার দিকে ম্যারাডিয়া থেকে বনশ্রীকে যাচ্ছিল দুই বন্ধু পাথে নদী। ফরাজি হাসপাতালের সামনে গেলে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থাকা দুই বন্ধু পড়ে যায়। এ সময় 4 থেকে 5 ফুট দূরত্বে থাকা দূরপাল্লার মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। 4 ফিট দূরত্ব ছিল, ও ব্রেক করতে পারতো, ওর বাস 20 থেকে 25-এর টান ছিল, ঠিক আছে, 20 থেকে 25-এর টান ছিল। তো সামনের চাকাকে মাইরা দিয়ে চলে গেছে। আমার রিক্সা চলে দেখে ধাক্কা দিয়েছে, কাপ দিতে ওরা পড়ে। এরপরে হচ্ছে এই বাসটা মিয়ামি যে বাসে যাওয়ার বাসের ছবি আছে, এই বাসটা বাস হচ্ছে মিনিমাম 3 থেকে 4 ফুট দূরত্ব ছিল। ঘটনাস্থলে মারা যান নোমান, আর পাগলকে কাছের ফরাজি হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যে তারও প্রাণ যায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। আমার থেকে 11 বাজে ওই টাকা নিয়েছে, 200 টাকা নিয়েছে, ওর বাবার থেকে 100 টাকা নিয়েছে। ওই জায়গা থেকে 100 টাকা ক্যাশ করেছে। আমি চাচ্ছি তখন মিয়া যাইতেছে, আমার সাথে কথা হয়েছে, আমি শুনছি। পুলিশ জানায় ঘাতক বাসটিকে জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
আমি এসি বাস আসতেছিল ওই মোটরসাইকেল একই দিক থেকে আসতেছিল পরবর্তীতে ওই অটোর সাথে অটোকে সাইডে দিয়ে অটোটা অটোর সাথে ধাক্কা লেগে গাড়ির নিচে পড়ে গেছে এটা এদিকে রাজধানীর ফকিরাপুরে ট্রাফিক কারেন্ট ধাক্কায় মারা গেছেন মতিন মিয়া নামে এক রিক্সা চালক। যমুনা নিউজ। ছাত্র জনতার অভ্যুত্থানে করে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে নয়াদিল্লি পালানোর পর ভারতের মোদী সরকারের বাংলাদেশ বিরোধী তৎপর অবস্থানে সীমান্ত রক্তচোষা ওই হামলায় অন্তত 26 জনকে হত্যার জন্য পাকিস্তানকে ভারতে প্রায় 10 নেওয়া হচ্ছে বাংলাদেশি জনতা ভারতের রাজনীতিবিদরা থেকে ছড়াচ্ছে বাংলাদেশের আগের কৌশলগত সামরিক পদক্ষেপগুলি শক্তি পাওয়ার সাথে এসেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন উত্তেজনা বাড়ানো অর্থাৎ আসলে বাংলাদেশকে মুক্তি মনে করছে পরমাণু আধুনিক বিধানের কাজটি করেছে ভারতের সেনাপ্রধানের সাংবাদিক বক্তব্য যেমন উপেন্দ্র দিলীপের দাবি পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি অপতৎপরতা বেড়েছে বাংলাদেশে। সেই সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইও বাংলাদেশ সীমান্তে হামলা করা হয়েছে। মুর্শিদাবাদে ইউনিয়নে সাম্প্রতিক অস্থিরতার পেছনে বাংলাদেশ সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে জঙ্গি অনুপ্রবেশের অভিযোগ তুলেছে ভারতের গোয়েন্দারা। বিএসএফকে সতর্ক করার রেশ থাকতে বলা হয় জম্মু কাশ্মীরে, এতে বাংলাদেশকে আস্থার তালিকায় রাখতে পারা তাই বাংলাদেশ সীমান্তকে নজরদারির চাদরে থাকতে সব রকমের চেষ্টায় নেমেছে ভারত। প্রথম ধাপে বাংলাদেশ আবার 5টি রাজ্যের 4096 কিলোমিটার সীমান্ত জুড়ে যৌথ গোয়েন্দা নজরদারিতে নেমেছে সেনাবাহিনী। কয়েকটি কৌশলগত পয়েন্টে সামরিক মহড়া, সেনাবাহিনীর গোয়েন্দা অনুসন্ধান ও নির্দিষ্ট কিছু অবকাঠামো রদ বদলের কাজে চলছে জোরে সোরে। আলোচনা আছে সীমান্তের 3180 কিলোমিটার কাঁটাতারের বেড়ার বাইরে অরক্ষিত অংশে নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি আর ড্রোন নজর। এছাড়া বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে শেখ হাসিনা পালানোর ঘটনাক্রমে পাল্টাপাল্টি ভারতের স্পর্শকাতর করিডোর শিলিগুড়ি, যা চিকেন নেক থেকে বহুল প্রচলিত। বাংলাদেশ নেপালের মধ্যবর্তী প্রায় 22 কিলোমিটারের সৌর অঞ্চলটি ভারতের 7 রাজ্যের মূল ভ্রমণের সাথে যুক্ত রয়েছে। তাই চিকেন নেক কোনো কারণে অবরুদ্ধ হলে বিচ্ছিন্ন হবে ভারতের উত্তর পূর্বাঞ্চল, অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরায় সেনা ও নিত্যপণ্য পরিবহনের একমাত্র রাস্তা এটি। কাশ্মীরে হামলার পর চিকেন করিডোর জুড়ে এখন সেনাবাহিনী, ত্রিশক্তি কোর আর আসাম রাইফেলসের এখানেই শেষ নয়। উত্তরবঙ্গের হাসিমারা ও বাগডোগরা বিমান ঘাঁটির শক্তি বাড়াতে জড়ানো হচ্ছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়মিত কাঁপাচ্ছে শিলিগুড়ির আকাশ। ভারতের হাতে থাকা 34টি রাফালের বহর বাড়াতে ফ্রান্সের কাছ থেকে নতুন আরো 26টি বিমান চুক্তি শেষ হয়েছে গত 28 যা রাজধানী ছাড়াই উঠিয়ে দিচ্ছে বৈরী প্রতিবেশী বিস্তৃত ভারতের উদ্বেগ। একটি উপত্যকা যেখানে একসময় পাহাড়ের গরিবে ঝরত মুক্তোর মতো নদী, একটি জনপদ যেখানে ঘাসের ডগায় শিশির জমত আর বাতাসে ভেসে বেড়াতো ঋতু বসন্তের গান। কিন্তু আজ
আজ সেখানে জমাট বাঁধা শুধু আতঙ্কের কুয়াশা। আজ সেখানে নদীর জল যেন লাল। আজ সেখানে মানুষের স্বপ্নগুলো বুলেটের শব্দে ছিন্ন ভিন্ন। কাশ্মীর এক ভূখণ্ড নয়, এক হারিয়ে যাওয়া পৃথিবী, যার ভাগ্য লেখা হয়েছিল বিভাজনের রক্ত মাখা কলমে। 1947 সাল উপমহাদেশের ইতিহাসে এক চিরকালীন পাঠ। 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটল। জন্ম নিল স্বাধীন দুই রাষ্ট্র, ভারত আর পাকিস্তান। কিন্তু বিভাজনের ছায়ায় জন্ম নিল আরেক অভিবিভক্তি, কাশ্মীর সংকট। কাশ্মীর তখন ছিল একটি স্বাধীন রাজ্য। শাসক মহারাজা হরি সিং এক হিন্দু রাজা, যার রাজ্যের 75% জনগণ মুসলিম। বলেছিলেন কাশ্মীরকে স্বাধীন রাখবেন, ভারত পাকিস্তান কারো সাথেই যোগ দেবে না। কিন্তু ইতিহাস বড় নির্মম। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের সীমান্ত অঞ্চল থেকে উপজাতীয় যোদ্ধারা আক্রমণ করে কাশ্মীরে। উদ্দেশ্য ছিল হরি সিংকে চাপে ফেলে পাকিস্তানে যুক্ত হতে বাধ্য করা। বারামুল্লা শহর প্রথমেই আক্রান্ত হয়। শহরের গলিতে গলিতে পাথরের রাস্তায় ছড়িয়ে পড়ে রক্তের গন্ধ। শ্রীনগর কাশ্মীরের রাজধানী ছিল তখন অরক্ষিত। বিদ্যুৎ কেন্দ্র দখল হয়ে গিয়েছিল। সেনা সংখ্যা খুব সামান্য। শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে মহারাজা ভারতের সহায়তা চান। ভারতের শর্ত ছিল একটাই, কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে যুক্ত হতে হবে। 26 অক্টোবর 1947 ইতিহাসের সেই নির্ধারক দিন মহারাজা হরি সিং স্বাক্ষর করেন ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশনে। কাশ্মীর ভারতীয় ভূখণ্ডের অংশ হয়ে যায়। পরদিনই ভারতীয় সেনাবাহিনী অভিযান শুরু করে। শ্রীনগর বিমানবন্দরে প্লেনে প্লেনে সেনা অস্ত্র নামে। কয়েকদিনের মধ্যেই বারামুল্লা পুনরুদ্ধার হয়। কিন্তু কাশ্মীর আর কখনোই এক হয়নি। শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। চলে 1948 সালের মাঝামাঝি পর্যন্ত। হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়, গ্রাম হয় উজাড়। চোখের সামনে ছিন্ন ভিন্ন হয়ে যায় কত শত বছরের ঘরবাড়ি, স্মৃতি। 1949 সালের জানুয়ারিতে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি হয়। স্থাপিত হয় এক অদৃশ্য রেখা, লাইন অফ কন্ট্রোল, যা কাশ্মীরকে চিরদিনের মতো দ্বিখণ্ডিত করে দেয়। তখন অনেকেই স্বপ্ন দেখেছিলেন এক গণভোটের। কাশ্মীরিরা নিজেরাই ঠিক করবে তারা কার সাথে থাকবে। কিন্তু সেই গণভোট আর হয়নি। প্রতিশ্রুতির কাগজগুলো ধুলোয় হারিয়ে যায়, আর কাশ্মীরি মানুষের কণ্ঠরোধ হয়ে যায় বড় রাজনীতির গর্জনে। কাশ্মীরকে কাটাছেঁড়ার মঞ্চে তৃতীয় পক্ষ হয়ে আবির্ভূত হয় চীন। 50-এর দশকের লাদাখের অংশ হিসেবে চিহ্নিত আকসাই চীনের রাস্তা নির্মাণ করে সে অঞ্চলের অবস্থান সুসংহত করে বেইজিং। ভারত সেটা জানতও না। জানার পরেই 1962 সালে যুদ্ধে জড়ায় দুদেশ। তাতে ভারতের হার হলে চীনের নিয়ন্ত্রণে থেকে যায় আকসাই চীন। চীন এরপর থেকে কাশ্মীর সংকটে নিজের শীতল অথচ দৃঢ় উপস্থিতি বজায় রেখেছে। পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। বিশেষ করে 1963 সালে পাকিস্তান তাদের শাসিত কাশ্মীরের একটা অংশ শাকগান ভ্যালি চীনের হাতে তুলে দেয়। 1971 সালে চায়না আমলে হেল্প করেনি। 1965 সাল ভারত পাকিস্তান আবার মুখোমুখি হয় কাশ্মীর নিয়ে। পাকিস্তান অপারেশন জিব্রাল্টার নামে কাশ্মীরে গোপন সেনা পাঠিয়ে বিদ্রোহ উস্কে দেয়। ভারত পাল্টা জবাব দেয়। যুদ্ধ ছড়িয়ে পড়ে জম্মু কাশ্মীরের মাঠে, সীমান্তে, শহরে। 1965 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের চাপে যুদ্ধবিরতি হয়।